হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিল বাংলা। এই চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হয়। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনাবলী, দেশে বিদেশে রাজনীতির দিক থেকে, সামাজিক দিক থেকে কি ঘটছে তার একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে। আজকে ঠিক এরকমই একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে গেছে। অবাক হচ্ছ? একদমই শারীরিকভাবে নয়, ফিজিক্যালি নয়, বাট মানসিকভাবে দুটো দেশের সামরিক শক্তি থেকে শুরু করে, দুটো দেশের সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ প্রায় মানসিকভাবে যুদ্ধ করে চলেছে বা যুদ্ধ করতে প্রস্তুত। তার কারণ আমরা সকলেই জানি, পেহেলগামের যে 28 জনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল টেররিস্ট বাহিনী, যেটা জঙ্গি সংগঠন লস্করি তৈবা, তাদেরকে আমরা জানি যে এটা পাক বা পাকিস্তান বলা যেতে পারে ব্যাকড একটা সংগঠন, পাকিস্তানের সাহায্য করা একটা সংগঠন, আমরা এটা মনে করি। এবং এরপরেই প্রচুর জল্পনা কল্পনা, তার সঙ্গে বলা যেতে পারে দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এবং অগ্নিগর্ভ একটা অবস্থা, পরিস্থিতি দুটো দেশ জুড়ে, সাধারণ মানুষের ভিতরে, সরকার, ডিফেন্স, সব কিছুর ভিতরে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি যুদ্ধ হয়, ভারত এবং পাকিস্তান যদি যুদ্ধ হয়, তাহলে কারা জিততে পারে, কাদের সামরিক শক্তি কতটা, এই নিয়ে তোমরা প্রচুর ভিডিও বা প্রচুর ব্লগ তোমরা পড়ে থাকবে। বাট এখানে আমি অনেক ডিটেলসে আলোচনা করব, যদি ভারত এবং পাকিস্তান যুদ্ধ বাদে কে জিততে পারে, তার পিছনে কি কি কারণ আছে। ভারতের ল্যান্ড থেকে শুরু করে, এয়ার থেকে শুরু করে, ওয়াটার থেকে শুরু করে, চারিদিক থেকে কতগুলো শক্তি, কি ওয়েপন্স আছে, তার রেঞ্জ কি, তার ক্ষমতা কি, সেটা কিভাবে পাকিস্তানকে হারাতে, ধ্বংস করতে, নাস্তানাবুদ করতে সক্ষম, সেই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই দেখেছো, থাম্বনেলে লেখা আছে পাকিস্তানের কবর খুঁড়ছে ভারত, কার সামরিক শক্তি কতটা। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখছি মিসাইল টেস্টিং হচ্ছে, ফাইটার জেটগুলো এদিক ওদিক ওড়াউড়ি করছে। যে যার সেনাকে, পাকিস্তানের সেনাকে, ভারতের সেনাকে, জেটকে, জাহাজকে সব ডিপ্লয় করে দিয়েছে, মোতায়েন করে দিয়েছে। ঠিক পাকিস্তান থেকে রাশিয়া তাদের যে অধিবাসীদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে রাশিয়ায়, কারণ সেফ নাই এই সময়। পাকিস্তানের যে এখন তথ্যমন্ত্রী, তিনি কিন্তু বিবৃতি দিচ্ছেন খবরের চ্যানেলে যে 24 থেকে 38 বা 36 ঘন্টার মধ্যে যুদ্ধ বাঁধতে চলেছে। তো চলো দেখা যাক, যদি যুদ্ধ বাঁধে কারা জেতে অ্যান্ড কাদের কাছে কি ক্ষমতা আছে। তার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ম্যাপটাকে একটু ভালো করে দেখে নিই। খুব ভালো করে যদি ম্যাপটার দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে ইন্ডিয়া, তাই তো? তো ইন্ডিয়া যদি পাকিস্তানকে অ্যাটাক করতে চায়, কোন দিক থেকে করতে পারে, এই যে স্থলবর্তী যত জায়গাটা আছে সেখান থেকে এবং জল থেকে। তো পাকিস্তানকে অ্যাটাক করার জন্য স্থল থেকে, জল থেকে, আকাশপথে, স্থলপথে, জলপথে, আকাশপথে, তিনটে জায়গা থেকেই খুব সহজেই কিন্তু নাস্তানাবুদ করা বা অ্যাটাক করা সম্ভব। তো আমরা প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে দেখব। স্থলপথে বা ল্যান্ড, যে আমাদের আর্মি থেকে শুরু করে, ট্যাঙ্ক থেকে শুরু করে যা আছে, তার কি ক্ষমতা, সেটা কি করতে পারে, জলপথে কিভাবে পাকিস্তানকে অ্যাটাক করা যেতে পারে, এবং আকাশপথেও। চল দেখো, যদি আমরা প্রথমে ল্যান্ড ফোর্স নিয়ে কথা বলি, তাহলে আমরা খুব ভালো করে দেখব যে আমাদের যে আর্মির স্ট্রেংথ, এখন এই মুহূর্তে যে আর্মির স্ট্রেংথ, সেটা হচ্ছে 14,44,000। 14,44,000 আর্মি হচ্ছে ভারতের। তার মধ্যে তার থেকেও আধা সামরিক যে বাহিনী, সেটা হচ্ছে 25,27,000। অন্যদিকে
আমরা যদি পাকিস্তানে দেখি সেখানে হচ্ছে 6.5 লক্ষ মতো তাদের সৈন্যবাহিনী এবং আরও 5 লক্ষ মতো তাদের রিজার্ভে আছে। তাহলে মোটামুটি বোঝা নেওয়া যাচ্ছে 11 লাখ 11.5 লাখ মতো। আর এখানে যদি আমরা সব মিলিয়ে ধরি প্রায় 40 লাখের কাছে আমাদের কাছে সৈন্য বা সামরিক আধা সামরিক বাহিনী নিয়ে আছে। তার সঙ্গে কি আছে আমরা যদি দেখি ট্যাঙ্ক, ভারতের ট্যাঙ্ক দেখব 4201টা, যে ট্যাঙ্কের দ্বারা যে আমরা যুদ্ধক্ষেত্রে যে ট্যাঙ্কের দ্বারা আক্রমণ করা হয়, মিসাইল ছোড়া হয়, বন্দুক মানে গুলি ছোড়া হয়, সেই ট্যাঙ্ক হচ্ছে ভারতের কাছে আছে 4201টা এবং পাকিস্তানের কাছে আছে 3742টা। তো যদি যুদ্ধ বাদে যখন গ্রাউন্ডে যখন লড়াই হবে, সেনাবাহিনী যখন ভারতীয় সৈন্য এবং পাকিস্তানি সৈন্য যখন সামনাসামনি হবে, তখন কি কি দ্বারা লড়া যেতে পারে? ট্যাঙ্ক আছে, সেনাবাহিনীদের কাছে বন্দুক সরাসরি, সেই সঙ্গে ট্যাঙ্ক, সেই সঙ্গে মিসাইল, এইগুলোর মাধ্যমে। তো প্রথমে যদি আমরা ট্যাঙ্কের কথা বলি, ভারতের কাছে যে মেন ট্যাঙ্কের মধ্যে দুটো প্রধান ট্যাঙ্ক, একটা হচ্ছে অর্জুন ট্যাঙ্ক এবং একটা হচ্ছে T-90 ভীষ্ম। একটা হচ্ছে অর্জুন ভীষ্ম আমরা সকলেই জানি, মহাভারতের ক্যারেক্টার। অর্জুন হচ্ছে সেনানায়ক। তো অর্জুনের যে শক্তির সঙ্গে এই ট্যাঙ্কের তুলনা করা হচ্ছে, অর্জুনরা শেষে জিতছে আমরা সকলেই জানি। তো এখানে দেখো অর্জুন ট্যাঙ্কের বিষয়ে 2-3টে বিষয় তোমাদের জানিয়ে দিই। এই অর্জুন ট্যাঙ্ক এমনভাবে তৈরি, এই ট্যাঙ্কটা তোমার কি যদি বলো পাহাড় বলো, সমতল বলো, সেটা হচ্ছে মরুভূমি বলো, যে কোনো জায়গায় এটা চলার ক্ষমতা রাখে। এর যে চাকার যেভাবে বেল্ট দিয়ে তৈরি, এটা যে কোনো জায়গায় চলার ক্ষমতা রাখে। যুদ্ধক্ষেত্রে এটা কি করতে পারে? এটা এই যে আমরা গানটা দেখছি, এই গানটা দিয়ে 5 কিলোমিটারের মধ্যে রেঞ্জে এ কি করতে পারে? গুলি ছুটতে পারে, তোপ ছুটতে পারে। ওকে, এখানে যদি আমরা দেখি এর মধ্যে চারজন নিয়ে এই ট্যাঙ্কটা কাজ করে। একটা হচ্ছে গানার, একটা হচ্ছে লোডার, যে লোড করবে তোপগুলো, একজন গান চালাবে, একজন কমান্ডার, একজন ড্রাইভার। একজন কমান্ড দেবে, ঠিক আছে, লোড করবে একজন গান চালাবে আর একজন ড্রাইভ করে নিয়ে যাবে। তো এই অর্জুন ট্যাঙ্ক কি একবার এর ভেতরে যদি ফুয়েল ভরা যায় 450 থেকে 500 কিলোমিটার এটা চলতে পারে। ওকে, যেটা মোর দ্যান এনাফ গ্রাউন্ডে যখন যুদ্ধ হবে। তো এখানে এর বিশেষত্ব হচ্ছে, এটা হচ্ছে পাকিস্তানি যে ট্যাঙ্কগুলো আছে আল জারার, আল খালিদ, এদের যে তোপের যে রেঞ্জ সেটা হচ্ছে 2 কিলোমিটার। এক জায়গায় দাঁড়িয়ে এরা যদি কি করে তোপ ছড়ে, তাহলে কত দূর যাবে? 2 কিলোমিটার রেঞ্জের মধ্যে যাবে। কিন্তু তুমি ভীষ্ম বলো, যেটা হচ্ছে তোমার কি রাশিয়ান ট্যাঙ্ক, যেটা আমাদের কাছে আছে, আর অর্জুন ট্যাঙ্কের কথা বলো, এরা 5 কিলোমিটার রেঞ্জের মধ্যে কি করতে পারে না অপোনেন্টদের ধ্বংস করতে পারে। এর মধ্যে আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো জেনে নাও। সেটা হচ্ছে এটা থার্মাল ইমেজিং একটা ব্যাপার আছে। রাত্রিবেলাতেও এরা স্পষ্ট কি করতে পারবে? সৈন্যদের বা তাদের শত্রুদের দেখে ধ্বংস করতে পারবে বা মারতে পারবে। ওকে, এর মধ্যে একটা জিনিস আছে, এটা হচ্ছে কোনো হচ্ছে তোপ বা মিসাইল যদি এর দিকে ধেয়ে আসছে, এখানে একটা সিস্টেম আছে, এই যে খোপ করা আছে, এটা কি করে যাবে? এটা খুলে যাবে এবং এখান থেকে একটা বিস্ফোরক বেরিয়ে ওই যে তোপটা আসছে বা যে কোনো কিছু আসছে, মিসাইল আসছে, সেটাকে ধ্বংস করে দেবে। তো তার মানে এর কাছে কোনো কিছু আসলে ধ্বংস করে দেবে। ওকে, নাও অনেক সময় কি হয় এই যে রাস্তাগুলো দেখছো, এই যে আর কি মরুভূমির মতো এই যে বালিগুলো দেখছো, এর ভিতরে মাইন্স
বিছানো থাকে। কিসের মাইন্স? মানুষের জন্য না, ট্যাঙ্কের জন্য মাইন্স। মানে ওই মাইনের ওপর দিয়ে ট্যাঙ্ক যদি যায়, মাইনটা ফেটে ট্যাঙ্কটাকে ধ্বংস করে দেবে। তো সেটার জন্য এখানে কি করা আছে দেখো, এই যে দাঁত বের বারবার হয়ে আছে, আর এখানে একটা জিনিস আছে। এটা কি করবে, যেতে 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 এখানে ডিটেক্ট করে নেবে মাইনকে, আর যেই মাইনকে ডিটেক্ট করে নেবে এই দুটো একদম বলা যেতে পারে কোদালের মতো এরকম দুই দিক থেকে ঢুকে ওই মাইনটাকে তুলে ফেলে দিতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে কোনো সমস্যা হলো না। তো পুরোপুরিভাবে ইকুইপড এবং যথেষ্ট বলা যেতে পারে লং রেঞ্জে এটা ছুটতে পারে, তোপ ছুটতে পারে, এবং এ নিজেকে কি করে, নিজেকে নিজে অনেকভাবে সুরক্ষা করতে পারে। ওকে, এখানে আমরা এই পুরো ব্যাপারটা এই অর্জুন ট্যাঙ্কে আমরা দেখব। ঠিক সেরকমই একটা আছে টি-20, ওকে, T-90, যেটা হচ্ছে রাশিয়ানের দেয়া। এরও মধ্যে সেই আছে এক্সপ্লোজিভ রিঅ্যাক্টিভ আর্মার, এইগুলো হচ্ছে, যেটা হচ্ছে এর আশেপাশে। এই দেখো, এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার, যখন এর কাছাকাছি চলে আসবে কোনো একটা মিসাইল বা কোনো একটা তোপ, তখন এ কি করবে, এখান থেকে একটা ছোট্ট বিস্ফোরণ করে ওটাকে ধ্বংস করে দেবে। ওকে, এরও রেঞ্জ ওই তোমার কি 500 থেকে 500 কিলোমিটার পর্যন্ত এ চলতে পারবে, এবং এ যখন গুলি ছুড়বে, তোপ ছুড়বে, এটা 5 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। অ্যান্ড এটাকে যদি দেখা যায়, এটা 60 কিলোমিটার গতিবেগে চলতে পারে। 60 কিলোমিটার গতিবেগে চলতে পারে। উপরের যে অংশটা, নিচের অংশটা যেদিকেই ঘুরুক, দেখা যাচ্ছে কোনো পাথরের উপর দিয়ে যাচ্ছে, কোনো কিছু দিয়ে যাচ্ছে, কিন্তু এই যে উপরের অংশটা, যেটাকে টারেট বলে, সেটা কিন্তু সে তার লক্ষ্যে স্থির থাকবে, অর্থাৎ স্টেবিলাইজেশন। দুটোতেই আমরা অর্জুনেও এটা দেখতে পাবো, স্টেবিলাইজেশন। ওকে, এটার গতিবেগ হচ্ছে ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলতে পারে, ওটা ম্যাক্সিমাম 67 কিলোমিটার বেগে চলতে পারে। অন্যদিকে যদি আমরা পাকিস্তানের ট্যাঙ্কের সঙ্গে তুলনা করি, পাকিস্তানের ট্যাঙ্ক দেখবো, একটা হচ্ছে আল খালিদ, একটা হচ্ছে আল জারার। এটা হচ্ছে আল জারার। এদের মধ্যে এদের স্পিড যদি দেখা যায়, ঠিক সেম ওই 65 to 70-র মধ্যে এদের স্পিডের রেঞ্জ। এদেরও যে যতটা এরিয়া কভার করতে পারবে একবার ফুয়েল ভরলে, 400 থেকে 450 কিলোমিটার, প্রায় দুটো একই। ওকে, কিন্তু এদের আমরা যেরকম দেখছিলাম যে এক্সপ্লোজিভ রিঅ্যাক্টিভ আর্মার, মানে কোনো কিছু আসলে ওরা ওটাকে ধ্বংস করে দিচ্ছে, এদের কাছে সেই ক্ষমতাটা কম। প্রথমত সবথেকে এর যে বলা যেতে পারে এর যে লুজিং পয়েন্ট, সেটা হচ্ছে এটা 2 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত তোপ ছুটতে পারে, গুলি ছুটতে পারে। ওকে, তো ট্যাঙ্কের দিক থেকে অবশ্যই আমরা এগিয়ে আছি। নেক্সট আমরা দেখব গ্রাউন্ড থেকে অ্যাটাক করার জন্য স্পেশাল মিসাইল সিস্টেম আমাদের কাছে আছে। গ্রাউন্ড থেকে দেখা যাচ্ছে বর্ডারের এপার থেকে বর্ডারের ওপারে যারা আছে তাদের সঙ্গে যুদ্ধ বেঁধেছে, বা বর্ডার উঠে গিয়ে দুটো সৈন্যর মধ্যে মারামারি হচ্ছে বা গুলি চালাচালি হচ্ছে। তো এই ক্ষেত্রে কি আমার কাছে আছে পিনাকা মিসাইল সিস্টেম, ভারতের নিজস্ব তৈরি পিনাকা মিসাইল সিস্টেম। ওকে, এটা কি করে? পিনাকা মিসাইল সিস্টেমটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। দেখো, কি করবে পিনাকা মিসাইল সিস্টেম, এই যে গাড়িগুলো দেখছো, এই গাড়িগুলো একসঙ্গে একটা স্কোয়াড্রনে, মানে 6টা করে গাড়ি একসাথে থাকে। ওকে, এটা একটা করে গ্রুপ। এই 6টা গাড়িতে টোটাল মিসাইল থাকে কটা করে? 12টা করে মিসাইল একটা গাড়িতে। 6টা গাড়িতে টোটাল 72 মিসাইল কি করবে এরা? মাত্র 44 সেকেন্ডে 72টা মিসাইল এদের চলে যাবে, একদম
কত কিলোমিটার রেঞ্জ? 90 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ, 60 to 90 কিলোমিটার। মানে গ্রাউন্ডের এখানে দাঁড়িয়ে এ কি করতে পারে, নিজের সেট করে সেরকমভাবে সেট করে 90 কিলোমিটার পর্যন্ত কি করতে পারে, যে সৈন্য আছে বা যে বলা যেতে পারে সেনা ছাউনি থেকে শুরু করে যা যা আছে, রেডার আছে, এরা মেরে উড়িয়ে দিতে পারে। আর 44 সেকেন্ডে দাঁড় 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 করে চলতে থাকবে। তো ভারতের পিনাকা মিসাইল সিস্টেম, যেটা গ্রাউন্ডে যখন যুদ্ধ হচ্ছে তখন কিন্তু খুবই কার্যকারী। ওকে, চল তারপরে আমরা যদি দেখি, তারপরে আমাদের আরেকটা স্ট্রেংথ কি গ্রাউন্ড থেকেও, সেটা হচ্ছে আমাদের মিসাইল। আমরা যদি ভারত এবং যদি পাকিস্তানের মিসাইলের তুলনা করি, প্রথমত মিসাইল কি আমরা জানি, ক্ষেপণাস্ত্র, যেটা কি করে, যেটা তার সঙ্গে করে বোম নিয়ে যায়, যেটা তার সঙ্গে করে নিউক্লিয়ার কিছু নিয়ে যায়, যেটা তার সঙ্গে আরডিএক্স নিয়ে যায়, গিয়ে ব্লাস্ট করায়, তাই তো? তো এটা একটা ক্যারিয়ার, এটা একটা যানবাহন বলতে পারো। তো মিসাইল মূলত দু ধরনের হয়, একটা হচ্ছে ক্রুজ মিসাইল, একটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। ক্রুজ মিসাইল বলা যেতে পারে তাদের রেঞ্জ কম, অ্যান্ড ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ অনেক বেশি। ওকে, ক্রুজ মিসাইল ধরে নাও 500 কিলোমিটার, ধরে নাও 500 কিলোমিটার পর্যন্ত ক্রুজ মিসাইলের রেঞ্জ। ক্রুজ মিসাইলের রেঞ্জ ধরে নাও 500 কিলোমিটার পর্যন্ত, যেটা আমাদের ব্রাহ্মোস অন্যতম সেরা ক্রুজ মিসাইল ব্রাহ্মোস, তার ধরে নাও রেঞ্জ হচ্ছে 500 কিমি। ওকে, কিন্তু একটা ব্যালিস্টিক মিসাইল কি করে, মেনলি ব্যালিস্টিক মিসাইল নিউক্লিয়ার হেড, নিউক্লিয়ার যে ওয়ার হেড, সেটা নিয়ে গিয়ে ধ্বংস করে। নিউক্লিয়ার বলা যেতে পারে যে অ্যাটাকের ক্ষেত্রে বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার হয়। এমনি নর্মাল আরডিএক্স বা নর্মাল বোম্বিং করার জন্য ব্যালিস্টিক মিসাইল ব্যবহার হতে পারে। তো ব্যালিস্টিক মিসাইল অনেক বেশি ওয়েট ক্যারি করতে পারে এবং অনেক বেশি রেঞ্জ পর্যন্ত যেতে পারে। যেমন যদি আমরা ব্যালিস্টিক মিসাইলের কথা বলি, পাকিস্তানের যে ব্যালিস্টিক মিসাইল যেটা সব থেকে বেশি রেঞ্জ কভার করতে পারে, সেটা হচ্ছে 2750 কিলোমিটার। ভারতের যে সব থেকে ব্যালিস্টিক মিসাইল অগ্নি 5, এটার নাম হচ্ছে শাহিন। ওকে, শাহিন 3 ওদের ব্যালিস্টিক মিসাইল, যেটা সব থেকে বেশি রেঞ্জ কভার করতে পারে। আমাদের সব থেকে বেশি রেঞ্জ কভার করতে পারে যে ব্যালিস্টিক মিসাইল, তার নাম হচ্ছে অগ্নি 5। এই অগ্নি 5 কি করতে পারে? অগ্নি 5 এখানে 5000 প্লাস লেখা আছে, কিছু কিছু সূত্রে বলা হয় 8000 কিলোমিটার পর্যন্ত এটা কি করতে পারে, রেঞ্জ 8000 কিলোমিটার রেঞ্জের শত্রুকে মানে জায়গাকে ধ্বংস করতে পারে। তো তুমি ভাবো পাকিস্তান কত স্কয়ার কিলোমিটার, 8000 সামথিং না? এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যাওয়ার মতো ক্ষমতা রাখে এই অগ্নি 5। অ্যান্ড শাহিন তার 3 ভাগের 1 ভাগ, ধারে কাছেই আসছে না। ওকে, এইবার তোমরা যদি ক্রুজ মিসাইলের কথা বলো, দেখো ব্যালিস্টিক মিসাইল আরও আছে, অগ্নি 4 আছে, অগ্নি 3 আছে, অগ্নি 2 আছে, ঠিক আছে। এদের ব্যালিস্টিক মিসাইল তোমাদের কি বলে, আবাবিল আছে, ওকে, শাহিন 2, শাহিন 1 আছে। এবার এদের ক্রুজ মিসাইলগুলোর যদি তুমি দেখো যে দেখো না, ক্রুজ মিসাইল দেখো 300, 200, 70 কিমি ক্রুজ মিসাইলগুলো কি করতে পারে, এই রেঞ্জের মধ্যে যারা আছে তাদেরকে মারতে পারে। ওকে, এইবার আমাদের কাছে যে ক্রুজ মিসাইল আছে, সেরা ক্রুজ মিসাইলগুলো, তার মধ্যে কি আছে, পৃথিবী 2 আছে, অগ্নি 1 আছে, ত্রিশূল আছে, ব্রফোর্স আছে, ধনুষ আছে, AK-15 আছে। আর সব থেকে সেরা যেটা দেখো, সব থেকে সেরা যে বিষয়টা, এই যে অগ্নি 5 এর স্পিড ঘন্টায় 29,400 কিলোমিটার, ঘন্টায় 29,400 কিলোমিটার, আর এর স্পিড 22,500 কিলোমিটার ঘন্টায়।
মানে বুঝতে পারছো, 15 মিনিট মানে পাকিস্তানকে কভার করতে 15 মিনিট লাগবে। 15 মিনিট পাকিস্তান রেডি হতে হতে, মানে ওরা জেটে উঠতে উঠতে উড়িয়ে দিতে পারে। তাহলে আমাদের সব থেকে সেরা ক্রুজ মিসাইল কোনটা? আর ক্রুজ মিসাইলগুলো তোমাদের কি ফাইটার জেট থেকে শুরু করে তোমার যে আমাদের জাহাজগুলো আছে সেই জাহাজ থেকে শুরু করে, সাবমেরিন থেকে শুরু করে, স্থল থেকে শুরু করে যে কোনো জায়গা থেকে মারা যাবে। ওকে, তো আমাদের সেরা, অন্যতম সেরা হচ্ছে ব্রাহ্মোস। এটার যদি তুমি বলো এটার স্পিড হচ্ছে 3.5 ম্যাক। ওকে, হাইপারসনিক বা সুপারসনিক। এই সুপারসনিক ব্যাপারটা কখন, সনিক মানে সাউন্ডের থেকে বেশি গতিতে যে মিসাইলগুলো যায় তাকে সনিক বলা হয়। সুপারসনিক 3.5 ম্যাক গতিতে যেতে পারে। 1 ম্যাক সমান 1200 কিলোমিটার। তাহলে 12 3 12 36, মানে এটা প্রায় 4000 কিলোমিটার পার আওয়ার গতিতে এটা ছুটতে পারে। নিউক্লিয়ার থেকে শুরু করে সব কিছু বহন করতে পারে। সব থেকে বড় কথা, এই ক্রুজ মিসাইলকে যখন এই ক্রুজ মিসাইল, এই যে সুপারসনিক যে ব্রাহ্মোস, এ কি করবে, তুমি কোনো একটা টার্গেটকে যখন সেট করে দেবে, ওই টার্গেট যতই মুভ করুক এগিয়ে মেরে দেবে। টার্গেট যতই মুভ করুক এগিয়ে মেরে দেবে। ওকে, চলো। অ্যান্ড এদের যা স্পিড, পাকিস্তান ওই স্পিডে কোনো মিসাইল উড়িয়ে এদের মারার ক্ষমতা নেই বললেই চলে। তো এটা তো ছিল আমাদের স্থল থেকে আমরা কিভাবে অ্যাটাক করতে পারি, যদিও এই মিসাইলগুলো আমরা আকাশপথ থেকেও ছাড়তে পারি, এই ক্রুজ মিসাইলগুলো। তো এবার আমরা আসব, যদি আমাদের আকাশপথের কথা বলা হয়, ওকে, টোটাল এয়ারক্রাফট যেটা আমাদের আছে সেটা হচ্ছে 2229টা, 2229। অন্যদিকে পাকিস্তানের হচ্ছে 1399, প্রায় 1000টা কম। আমাদের ফাইটার জেট হচ্ছে 600টা, ওদের 328টা। আমাদের যে সাপোর্টিং যে বলা যেতে পারে এয়ার, মানে আকাশপথে গিয়ে ফুয়েল দেওয়ার জন্য, ফুয়েল ভরার জন্য বা বলা যেতে পারে সৈন্যদের নিয়ে যাওয়ার জন্য, আরও বিভিন্ন কিছু ক্যারি করার জন্য সাপোর্টিং 830টা। ওকে, পাকিস্তানের হচ্ছে 565টা। ওকে, আরও হেলিকপ্টার আছে, আরও কিছু আছে। এর মধ্যে এবার আমাদের মেন একটু জেটগুলোর কথা দেখে নিই। একটা হচ্ছে আমরা রাফেল, সকলেই জানি, ফ্রান্স থেকে আমরা নিয়েছি। আমরা জানি সুকোই এসইউ 30 MKI, সুকোই এসইউ 30, এটা হচ্ছে সুকোই এসইউ 30, রাশিয়ানের কাছ থেকে নিয়েছি। MiG-29, এই সবগুলো আমাদের কাছে আছে। ওকে, এক একজনের যদি স্পিড দেখো, এর যদি স্পিড দেখো ঘন্টায় 2000 কিলোমিটার মতো স্পিড, 3700 কিলোমিটার পর্যন্ত এর রেঞ্জ তুমি বলতে পারো, একবার যদি ফুয়েল দেওয়া যায়। তারপর আকাশপথে ফুয়েল দিলে সে তো ঘুরতেই থাকবে। ঠিক সুকোই যদি 30 MKI যদি বলি, এর স্পিড হচ্ছে 2120 ঘন্টা প্রতি। এবং এরা পৃথিবী 2 থেকে শুরু করে, ব্রাহ্মোস থেকে শুরু করে, অগ্নি 1-2 থেকে শুরু করে বিভিন্ন মিসাইল এরা ক্যারি করতে পারে, ত্রিশূল থেকে শুরু করে, ওকে, শুরু করতে পারে। চলো, তো এই যে আমাদের কাছে আছে। অন্যদিকে দেখো এই ফাইটার জেটটাকে দেখো, MiG-29 আছে আমাদের কাছে। MiG-29 2500 কিলোমিটার গতিতে একদম করে মারতে চলে যাবে। ওকে, অ্যান্ড এই যে দেখো, যখন ভারত থেকে যখন এই রাফেল ঢুকবে, তোমার কি MiG-29 ঢুকবে, সুকোই 30 ঢুকবে, এরা কি করবে, ব্রাহ্মোসের মতো, ব্রাহ্মোস, পৃথিবী 2, এইসব, এই বিশেষ করে ব্রাহ্মোসের মতো
সুপারসনিক যে ইয়েগুলো আছে আমাদের কাছে, মিসাইলগুলো আছে, ধারা করে মারতে মারতে চলে যাবে। যত ওদের র্যাডার আছে, যত মেন মেন জায়গাগুলো, ঘাঁটিগুলোকে মারতে মারতে বেরিয়ে গেল। এইবার যা বেঁচে গুচে থাকলো তারপরে তো আছে। তো যখনই র্যাডারগুলোকে আগে মারবে, এদের কাজ হচ্ছে প্রথমে এটা হবে, র্যাডার এবং মেন মেন সেনা ছাউনিগুলোকে মেরে দেবে। র্যাডারকে যখন ধ্বংস করে দিল, র্যাডার আর কোনো কিছুকে তো ইয়ে করতে পারছে না, কোনো প্লেন আসছে বা কিছু আসছে করতে পারছে না। ওকে, এবার দেখো আমরা যদি দেখি আমাদের থেকে পাকিস্তানের কাছে একটু জেট, আমাদের আরও আছে, তেজাস আছে। ওকে, তেজাস হল অন্যতম 4.5 জেনারেশন একটা জেট। তারপরে আমাদের মিরাজ 2000 আছে, তেজাস, মিরাজ 2000, ওরা একসে বাড়কার এক, সব এক একটা এয়ারক্রাফট মানে ফাইটার জেট। এখানে যদি আমি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানে যদি আমি দেখি, দেখো এখানে আছে ওদের J-10 ফাইটার জেট আছে, ওদের JK-17 আছে, এটা JK-17, ওদের F-16 আছে। ওকে, F-16 অন্যতম, আজকের দিনে দাঁড়িয়ে অন্যতম সেরা 4th জেনারেশন একটা ফাইটার জেট, যার গতি হচ্ছে 2170, যে 4160 কিলোমিটার পর্যন্ত সে রেঞ্জ যেতে পারে। ওকে, যে তো কিন্তু এটা ভারতের বিরুদ্ধে কি করতে পারবে না, পাকিস্তান ব্যবহার করতে পারবে না। F-16 ভারতের বিরুদ্ধে F-16 ব্যবহার করতে পারবে না, কারণ ভারতের সাথে যুদ্ধ হলে, যেহেতু এটা আমেরিকার দেয়া, আমেরিকার সাথে চুক্তি যে ভারতের সাথে যুক্ত হলে আমেরিকার F-16 ব্যবহার করা যাবে না। অন্য কারোর সাথে যুদ্ধ হলে তুমি করো। এইবার ধরে নাও, আমি কথার কথা ধরে নিলাম F-16 নিয়ে ওরা মাঠে নেমেছে। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আছে S-400, মেরে উড়িয়ে দেবে। কি S-400, এটা নিয়ে তো কথা বলবো, এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে। বাট তার আগে এখানে একটা জিনিস আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে MiG-29 নিয়ে কথা বলছি আমরা এখন। MiG-29 আমাদের কাছে আছে। MiG-29 একটা 3rd জেনারেশন বলা যেতে পারে, কম রেঞ্জ, কম রেডিয়াস রের একটা ফাইটার জেট ভারতের। MiG-21 অভিনন্দন, আমাদের অভিনন্দন ওই MiG-21 ভারত থেকে উড়িয়ে পাকিস্তানের F-16কে উড়িয়ে দিয়েছিল, শটডাউন করে দিয়েছিল। দেখো একটা জিনিস মনে রাখো, ওদের কাছে যদি থেকেও থাকে ভালো ফাইটার জেট, ওদের কাছে ভালো জেট ওড়ানোর ভালো ট্রেন্ড পাইলট নেই। ওকে, তো এটা তো ওড়াতে পারবে না, ওটার কথা আমি ছেড়ে দিলাম। J-10 ফাইটার জেটের কথা যদি আমি বলি, এটা 1450 গতিবেগে, মাইল পার আওয়ার, এটা মাইল। ওকে, এরও রেঞ্জ অনেকটা, একবারে ফুয়েল ভরলে 4600 কিমি পর্যন্ত এ যেতে পারে। অ্যান্ড PL-10 অ্যান্ড PL-15 মিসাইল ক্যারি করে। PL-15 যথেষ্ট খতরনাক একটা মিসাইল, PL-15 যথেষ্ট খতরনাক একটা মিসাইল। ওকে, যার রেঞ্জ হচ্ছে 200 কিলোমিটার মতো, বাট এর স্পিড, গতি খুবই ওকে। বাট আমাদের কাছে তো আছে, ওড়ানোর জন্য এয়ার ডিফেন্স সিস্টেম আছে, সেটা আমরা দেখব। তাছাড়া তোমার কি, যদি তোমরা দেখো এখানে JK-17, ওকে, এটা কি করে, এটা কি করে, এর বোম টোম অনেক ক্যারি করে, অনেক ওয়েপন ক্যারি করে, বোম ক্যারি করে। দেখবে ভ্রুর করে বোম পড়তে পড়তে, ছোট ছোট মিসাইলের মতো পড়তে পড়তে নামছে, এইটা ক্যারি করে JK-17। 15,000 কেজি পর্যন্ত, 1500 কেজি পর্যন্ত। কিন্তু আমাদের কাছে তো MiG-29 আছে। MiG-29 6300 কেজি পর্যন্ত বোম অ্যান্ড ওয়েপন ক্যারি করতে পারে। 6300 কেজি পাকিস্তান শেষ করে দিতে হবে। ওকে, চলো এইবার আমরা দেখব এয়ার ডিফেন্স সিস্টেম। আচ্ছা, ওরা তো এসে আমাদের মানে ওদের প্লেন এসে আমাদের ক্ষতি করবে, বোম ফেলবে, তখনই তো যখন ওরা প্লেনটা নিয়ে আমাদের দেশে আসতে পারবে, সীমারেখার মধ্যে আসতে পারবে। তার আগেই তো উড়িয়ে দেবে। কে ওড়াবে? S-400।
এই দেখো এয়ার ডিফেন্স সিস্টেম। এ কি করে? এর কাজ হচ্ছে, এর র্যাডার কি করে, এরকম একটা র্যাডার আছে। এই কি করে, এই র্যাডারটা কি করে, 600 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যে কোনো কিছু আসছে এ কি করে নেয়, এ ধরে নেয়। ওকে, এ কানেকশন পেয়ে যায়। এ কি করে, এ তখন এই যেই কানেকশন পেয়ে গেল 600 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কিছু আসছে, এখান থেকে গিয়ে মিসাইল বার হলো, মিসাইলটা গিয়ে 400, ও যেই 600 কিলোমিটারের মধ্যে ধরে নিয়েছে, যেই 400 কিলোমিটারের মধ্যে ঢুকবে এ কি করবে, মেরে উড়িয়ে দেবে। তার জন্য এটাকে কি বলা হয়, S-400। এরকম এয়ার ডিফেন্স সিস্টেম কার কাছে নেই, পাকিস্তানের কাছে নেই। এটা একটু ভালো করে তোমাদের বোঝায়। দেখো এইটা হচ্ছে মেন র্যাডার। ওকে, মেন র্যাডার কি করলো, মেন র্যাডার 600 কিলোমিটারের মধ্যে পাকিস্তানের কোনো প্লেন ঢুকেছে, পাকিস্তানের প্লেন 600 কিলোমিটারের মধ্যে ঢুকেছে, এর র্যাডারে ক্যাচ করে নিল। এ কি করলো, এই এঙ্গেজমেন্ট র্যাডারের কাছে এই সিগন্যালটা দিয়ে দিল। এইবার এখানে কমান্ড ভেহিকেল আছে, মানে যারা বসে আছে। এ কি করলো, সুইচ টিপলো, যে এ কি করলো, এটাকে এ পেয়ে গেছে। এ কি করলো, একে জানিয়ে দিল, সিগন্যালটা একে জানিয়ে দিল। তারপরে এখান থেকে সুইচ টিপলো, ওখান থেকে গেল, দুটো বার হবে একসঙ্গে, একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে। মানে এ যদি না মারতে পারে এ মারবে, এ যদি না মারতে পারে এ মারবে, এ যদি না মারতে পারে এ মারবে, মরবেই। একসঙ্গে 80টা টার্গেটকে কি করতে পারে, র্যাডারে ক্যাচ করে মারতে পারে। আর এটাকে ডিপ্লয় করতে 5 মিনিট সময় লাগে। মানে এই পুরো সিস্টেম, 4টে ট্রাকের সিস্টেমকে ওই একটা জায়গায় মানে রেডি করতে 5 মিনিট সময় লাগে। তাহলে বুঝে না, সীমানাগুলোতে ভারতের সীমানাগুলোতে এরকম দাঁড়িয়ে আছে চারিদিকে। এবার তোরা কোথা দিয়ে কি আসবি, এ দেখবে আর মারবে। ওকে, তাছাড়া তো আমাদের ফাইটার জেটগুলো আছে, ওরা ইয়ার টু ইয়ার আকাশ থেকে, আকাশপথের প্লেন থেকে শুরু করে সব কিছুকে মারতে পারবে, ওরা নিচে মারতে পারবে, সব কিছু বম্বিং করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের বিখ্যাত এই সিস্টেম। এইবার যদি আমরা জলপথের কথা বলি, তাহলে তো জলপথে তো ধারে কাছে নেই পাকিস্তান আমাদের সঙ্গে। আমাদের টোটাল শিপ হচ্ছে, টোটাল জাহাজ হচ্ছে, যুদ্ধ জাহাজ হচ্ছে 150টা, ওদের 144টা। আমাদের নেভেল আর্মি হচ্ছে 1,42,000 সামথিং। ওকে, ছেড়ে দাও। আমাদের কাছে মেন দুটো জিনিস আছে, সেটা হচ্ছে যে ফাইটার জেট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত আর আইএনএস বিক্রমাদিত্য। আইএনএস বিক্রান্ত 1971 সালে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, আইএনএস বিক্রান্ত পাকিস্তানের পিএন গাজী জাহাজকে উড়িয়ে দিয়েছিল। যাই হোক, যদিও সেই আইএনএস বিক্রান্ত এই আইএনএস বিক্রান্ত নয়। দেখো, প্রথমত যদি আমরা বলি, ব্রিটিশরা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় একটা জাহাজ তৈরি করছিল। ওকে, ক্যারিয়ার তৈরি করছিল, ফাইটার জেট ক্যারিয়ার, যার নাম হারকিউলিস ছিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, তো ওটা তৈরি হয়ে উঠলো না যতটা তৈরি ছিল। তারপরে তো ভারত থেকে ওরা বিতাড়িত হলো, বিদায় নিল। ভারত বললো আমাদের এটা দিয়ে দাও, আমরা কিনে নেব। তো কিনে নিল। তো ওটা থেকে আইএনএস বিক্রান্ত তৈরি হলো। সেটা বহু যুদ্ধে লড়ে বহু কিছু করেছিল, সেটাকে পরে ডিস্ট্রয় করে দেওয়া হয়, তারপর নতুন আইএনএস বিক্রান্ত তৈরি করা হয়। তো দুটো এরকম ক্যারিয়ার আছে, ফাইটার জেট ক্যারিয়ার আছে, যেগুলো এক একটা জাহাজ 30টার উপরে করে কি ফাইটার জেট ক্যারি করতে পারে। ওকে, এই সমুদ্রপথ থেকে একদম উড়ে গিয়ে অ্যাটাক করবে। তাহলে জলের দিক থেকে অ্যাটাক করছে,
স্থলের দিক থেকে অ্যাটাক করছে। আমাদের মিসাইল আছে 8000 কিলোমিটার রেডিয়াস পর্যন্ত যাওয়ার মিসাইল আছে। আমাদের আকাশপথ থেকে, জলপথ থেকে, স্থলপথ থেকে চারিদিকে মারার আছে। কিন্তু পাকিস্তানের কাছে কিন্তু শিপ থাকলেও, জাহাজ থাকলেও এই ফাইটার জেট ক্যারিয়ার কিন্তু নেই। ওকে, আইএনএস বিক্রান্ত যদি দেখো বা যে কোনো কিছু দেখো, এইটা হচ্ছে এখানে এই দিকটাই করে নিচ থেকে এই জাহাজের, তো এটা জাহাজ এই জায়গা হয়, তাই না, ওপরটা এটা, তো এখানে ওই তোমার কি লিফট আছে, লিফটে করে জাহাজগুলো তোলা হয়। আর এই সব রানওয়ে, এটা হচ্ছে, এগুলো হচ্ছে রানওয়ে, এগুলো হচ্ছে রানওয়ে। আর এটা হচ্ছে এখান দিয়ে নেমে এখান থেকে, অ্যান্ড এখানে তোমার কি ওই তার করা থাকে, তারে কি হয়, হুক বেঁধে গিয়ে জেটগুলো দাঁড়িয়ে যায়। তো যদি আমরা যুদ্ধ করতে নামি, সৈন্য মুখোমুখি যুদ্ধ হলে তো প্রতি 4 জন পিছু এদের একজন, ঠিক আছে, একটা করে চড় মারলেই মরে যাবে আর কি, থাপ্পড় মারলেই মরে যাবে। তাছাড়াও যদি আমরা দেখি যে আমাদের পিনাকা মিসাইল সিস্টেম থেকে শুরু করে, আমাদের ধরে নাও ট্যাঙ্কগুলো থেকে শুরু করে, আমাদের উন্নত মানের যুদ্ধ বিমান থেকে শুরু করে, আমাদের বলা যেতে পারে নৌবাহিনী থেকে, নেভেল যে আর্মি থেকে শুরু করে, আমাদের আইএনএস বিক্রমাদিত্য থেকে শুরু করে, আমাদের সাবমেরিন, এক সে এক বড়কর সাবমেরিন, আরিহান্ত কালভারি তো নিউক্লিয়ার ওয়েপন একদম, তোমার কি AK-15 থেকে শুরু করে আরও তোমার কি AK-15, পৃথ্বী 2, ধনুষ, নিউক্লিয়ার ওয়েপন একদম ছুটতে পারে। ওকে, আরেকটা জিনিস জেনে নাও, নিউক্লিয়ার যদি যুদ্ধ বাদে ভারতের কাছে আছে 165টা নিউক্লিয়ার ওয়ারহেড। এক্ষেত্রে পাকিস্তানের কাছে 170 আছে। এরা খেতে পাক না পাক, মানুষকে ভালো লাগবে না, দেশের মানুষ উচ্ছন্নে যাক, আমাদের তো ভারতের সঙ্গে লড়াই করার জন্য কিনতে হবে না, ওয়েপন্স কিনতে হবে। কিন্তু আমি বলছি যদি নিউক্লিয়ার যুদ্ধ বাদে ব্যাপারটা হচ্ছে, আমাদের তো সিস্টেম আছেই ওদের মিসাইলকে উড়িয়ে দেওয়ার, ওদের মিসাইলের অত পাওয়ার বা অত জোর, অত রেঞ্জ নেই, S-400 ওটা উড়িয়েই দেবে, অ্যান্ড এতগুলো নিউক্লিয়ার ওয়েপন দরকার হবে না। ওকে, পাকিস্তানের থেকে আমরা 4 গুণ, তো আমরা কটা ফেললে পাকিস্তান পুরো পৃথিবীর মানচিত্র থেকে উঠে যাবে সেটা আমরা জানি। এনিওয়ে, তোমাদের কি মনে হয় যে এই যুদ্ধটা হওয়া উচিত? যুদ্ধ হলে দেখো, যুদ্ধ মানে ক্ষতি, মানুষের ক্ষতি, জাতির ক্ষতি, দেশের ক্ষতি। অ্যান্ড যুদ্ধ তো কাউকে কোনো ধর্ম দেখে, কোনো জাতি দেখে, কোনো মানুষ দেখে যুদ্ধ হয় না। বোম যখন পড়বে, মিসাইল যখন পড়বে। অ্যান্ড অর্থনৈতিক দিক থেকে আমরা তো প্রচুর আগিয়ে ওদের থেকে, সেটা আমরা সকলেই জানি। কিন্তু অবশ্যই যেটা হয়েছে তার জন্য আমার তো মনে হয় লস্কর-ই-তৈয়বা থেকে শুরু করে যেসব জঙ্গি সংগঠন পাকিস্তান এই মুহূর্তে পালছে, তৈরি করছে, তাদেরকে নিয়ে আসা। ওকে, এবং এখানে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সেটাকে ভিডিও করা। এনিওয়ে, তোমাদের এই সেশনটা ভালো লাগলো কি, এই সেশনটাকে থেকে কিছু শিখতে পারলে কি, এটা অবশ্যই তোমরা আমাকে জানিও। এরকম আরও বিশেষ ভিডিও পেতে গেলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।